প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 10 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী কনফ্লুয়েন্স। প্রদর্শনীতে শিল্পীদের ওয়াটার কালার ও মিশ্র মাধ্যমে আঁকা 57টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 15 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8টা 20 মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টা 30 মিনিটে থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। আব্বা নম্বর 3 হয়ে গেছে। আব্বা 3 মানে? আরে আমার ট্রায়ালে আপনি 3 নম্বর আব্বা না। আমার কারো আব্বা আর শখ নাই। বাবাজি তুমি যাও গা। আব্বা তুমি এটা কি কইতাছো? হ্যাঁ, আমি ওই দুই পরিবারের মধ্যে বিপদে পড়তে চাই না। আপনি যা কইতাছেন ভাইবা চিন্তা কইতাছেন। হ্যাঁ, আমি ভাই করতেছি। তোর কথা শুনে ফকির কি করলো? হ্যাঁ তো কইছে লগে নাকি আরো 2-3টা গরুও জবাই করে দিব। ওরে আল্লাহ, ওর তো মনে হচ্ছে বিশাল আকারে ব্যাংক ব্যালেন্স রয়েছে। তা না হলে কি আর 2-4টে গরু ফেলার কথা কয়? আম্মা, ওর ব্যাংক ব্যালেন্স ধরে টানতে হবে না। 7 কিলো 1 গ্রাম। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী সোহেল মেহেদী। শুভ সকাল। শুভ সকাল ভাই, আপনাকে অনেকদিন পর পেলাম, কেমন আছেন? খুব ভালো আছে। কেমন যাচ্ছে এই সময়টা? গানের সাথে ব্যস্ততা কেমন? সামনে ঈদ আসছে, আর ঈদ আসলে তো সঙ্গীত শিল্পীদের একটা টেনশন থাকে যে এবার গান দিতে হবে, কারণ আপনাদের যারা অডিয়েন্স আছে তারা আপনাদের গানের জন্য মুখিয়ে থাকে। তো কেমন কাজ করা হচ্ছে এখন? হ্যাঁ, মোটামুটি ব্যস্ততা আলহামদুলিল্লাহ ভালো আছে। আর নতুন কাজ করছি, বেশ কিছু কাজ নিয়ে এগোচ্ছি। বিশেষ করে আমি এই বছরে নতুন গান এখনো দিতে পারিনি, কারণ আমি একটা নতুন গানের বান্ডেল করতেছি। 20টা গান নিয়ে আমি এগোচ্ছি, যে গানগুলি শুধুমাত্র আমার চ্যানেলে আমি রিলিজ করব, পাশাপাশি অন্যান্য চ্যানেলগুলিতেও দিব। কিন্তু আমি একটা গানের বান্ডেল করে দেন একটার পর একটা এগুলি রিলিজ করব। আচ্ছা, মানে 20টা গান, সেটা কি ধরনের গান বা সেটা কতদিন আগে থেকে কাজ শুরু করেছেন? এটা কাজ শুরু করেছি আরো 6 মাস আগে থেকে। অলরেডি আমার 3টা গান হয়ে গেছে। তো আর এখন তো মানে আগে তো একটা ব্যাপার ছিল যে টোটাল মিউজিক ভিডিও ছাড়া, ওই জায়গা থেকে একটু সরে এসেছে মনে হচ্ছে সবাই। একটু অডিওটা শুনতে বেশি পছন্দ করছে। এখন অডিওটার প্রতি যে জিনিসটা ছিল যে আমরা অডিও অ্যালবামের যে ফ্লেভারটা পেতাম মানুষ, তো দেখা যাচ্ছে যে একটা প্রিয় শিল্পীর গান সে শুনতে চাই, ইউটিউবে ঢুকে হয়তো সে কাজ করতেছে, অন্যান্য কিছু করছে, গানটা বাজতেছে। তো দেখা যাচ্ছে 10টা গানের অ্যালবাম আকারে যে গানগুলি ছিল আগে, ওরকম যদি দেয়া যায় তাহলে দেখা যাচ্ছে 10টা গানই বাজছে, উনি ওনার মতো অফিসেও কাজ করতে পারে, বাসায়ও কাজ করতে পারে, গানগুলি শুনতেছে। তো আপনার প্ল্যানিংটা কি যে 10টা করে গান না, নিয়ে ওরকম না, আমি সিঙ্গেলসও করব, আবার ওই অ্যালবাম আকারেও করবেন। আচ্ছা, মানে যেন আর্কাইভটা থেকে যায়। নিজের ইউটিউব চ্যানেলে যখন এতগুলো গানের কাজ চলতে থাকে তখন সেখানে একটা ভাইয়া ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। তো সেই জায়গাটা আসলে কিভাবে ব্যাকআপ দিচ্ছে? আসলে এখন তো অনলাইনে অনেক কিছু আছে, মানে অনেকগুলি অ্যাপ আছে যেখান থেকে টাকা আসে। তো শুরুতেই তো আসবে না, বা শুরুতেই তো আসলে গাছ লাগানোর সাথে সাথে তো ফল পাওয়া যায় না, একটু অপেক্ষা করতে হয়। এখনো মানে সোর্স আসছে, কিন্তু সেই জায়গাগুলিকে টোটালি আইডেন্টিফাই করে ওই লাইনে হাঁটলে আমার মনে হয় যে কেউ হতাশ হবে না।
সেটাই, সময় নিয়ে কাজ করতে হবে। এটা সময় এমন নিয়ে। না যে 1 বছর বা 2 বছরের না, না, মধ্যেই না, আমি না, সেটার না। ফিডব্যাকটা পাবো, না, না, রেজাল্ট না। পাবো। সেটার জন্য হয়তো আমাকে 10 বছর, 15 বছর বা 20 বছর অপেক্ষা একদম করতে তাই, হবে। একদম তাই। আসলে সময়টা টাইম ফ্রেমটা এত নির্দিষ্ট করে বলা মুশকিল। এখন এটা হচ্ছে লাক, কারোর যদি ক্লিক করে যায় কোনো গান, হ্যাঁ, মূল জিনিসটা হচ্ছে যে কন্টেন্ট, আমার গানটা তো ভালো হতে হবে। True. আগে যে মানুষ একটা নর্মাল একটা গান অনেক সুন্দর ভিজুয়াল করলো, কিন্তু মানুষ ভিজুয়ালটা দেখলো, ভিউ হলো, কিন্তু দিন শেষে গানটা মানুষের মনে থাকলো না। কিন্তু একটা খুব নর্মাল একটা গান, আমি একটা উদাহরণ দিতে পারি, বলবো না গো আর কোনোদিন, বা এরকম আরো কিছু গান আছে। জিসান খান শুভর একটা গান আছে যেটা একটা জায়গায় বসে ও ইউকুলেলে বাজায় গাচ্ছে, বা সুকুমার বাউল উনিও একটা দোতারা বা একটা ম্যান্ডোলিন নিয়ে গাচ্ছেন। তো ওখানে কিন্তু কোনো মডেলও দেখানো হয় নাই, না। ভিজুয়ালের কিচ্ছু নাই, জাস্ট একটা জায়গায় দাঁড়িয়ে গানটা গাইছেন। তো মূল হচ্ছে যে আমার অডিওটা সুন্দর হতে হবে। অডিও ভালো না হলে অনেক কিছু করেও লাভ হয় না। এই যে যে গানগুলোর কাজ আপনার চলছে, আপনি বলছিলেন যে এটা একটু মিশেল আছে, মানে আধুনিক এবং ফোকের একটা মিশেল আছে, সবগুলো গানই কি এই ধরনের? আমার এবারের টার্গেটটাই এরকম যে আমি একটু ফোক ঘরানার গান বেশি করব। আচ্ছা আচ্ছা। থাকে না মানুষের এক একটা সময়, যেমন আমার একটা সময় খুব মাথায় ছিল যে আমি এই বছর নজরুল গীতি করব কয়েকটা। তো ওরকম মুডেরও একটা ব্যাপার আছে, মুডের কিন্তু। ব্যাপার আছে, আর একটা সময় একটা ট্রেন্ড যায়। হ্যাঁ। তো ফোক তো অলওয়েজ আমাদের মাটির গান, সবসময় এটা থাকবে, ছিল, আছে এবং থাকবে, এটা সবসময় মানুষের পছন্দের শীর্ষে। এর ফাঁকেও যেহেতু আমি আধুনিক গানের শিল্পী, সেই হিসেবে মানুষ আমার কাছে আধুনিক গানটাই বেশি শুনতে চাই। কিন্তু স্টেজেও আবার অনেক রকম রিকোয়েস্ট থাকে ফোক গান গাইবার জন্য। স্টেজে তো বিভিন্ন ধরনের, এটা তো ডিপেন্ড করে আসলে যে আমার শোর ক্যাটাগরিটা কেমন, ইউ নো ভেরি ওয়েল। কারণ কর্পোরেটের এক ধরনের পছন্দ থাকে, আমরা ওপেন এয়ার স্টেজ বা Totally different কলেজ একটা বা রকম। ইউনিভার্সিটিতে গেলে একরকম। তো আসলে এটা ডিপেন্ড আপনি করে। তো স্টেজেরই মানুষ মূলত বলা যায়। একদম তাই, একদম। এবং কিছুদিন আগে রাশিয়া থেকে ঘুরে আসলে কেমন ছিল সব মিলিয়ে? রাশিয়া খুবই ভালো। রাশিয়া তো বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা কম, তো এখন তো কিছু স্টুডেন্টরা যাচ্ছে বা কিছু কাজের জন্য কিছু মানুষজন যাচ্ছেন ওখানে। তো আমরা একটা ইউনিভার্সিটির ৬৬তম বর্ষ উদযাপন এবং পয়লা বৈশাখ উদযাপনে গিয়েছিলাম। আচ্ছা। তো সেখানে আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, নজরুল ইসলাম সাহেব ছিলেন, পুরো এমবাসির লোকজন ছিলেন। তারপরে যে ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছিল, ভালোই লেগেছে। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ, কতদিনের ট্রিপ ছিল? এটা আমরা অলমোস্ট 7 দিন ছিলাম। 7 দিন। কেমন লেগেছে? মানে রাশিয়া এবারই তো প্রথমবারের আমার মতো প্রথম আপনারা রাশিয়া ছিলেন। যাওয়া। আমাদেরকে যিনি নিয়েছিলেন উনি অ্যালামনাই চেয়ারম্যান আচ্ছা। আলমগীর জলিল সাহেব, ভীষণ সঙ্গীত অনুরাগী মানুষ। তো আলমগীর ভাই বললেন যে সোহেল ভাই আপনাকে আসতে হবে, এবং তারপরে আমি বললাম যে অবশ্যই, রাশিয়া এমন একটা জায়গা যেখানে সচরাচর আসলে প্রোগ্রাম হয় না, হ্যাঁ। কারণ ইউরোপ আমেরিকাতে সহসা এটা প্রোগ্রাম খুব, লেগেই হ্যাঁ। থাকে বা হচ্ছেই। তো এমন একটা সময় বলছে, হ্যাঁ এখন আসলে চারিদিকে যুদ্ধ বা একটা আতঙ্ক, ভয় কাজ করে, বাসা থেকে বলে যে আসলে যাবা, রিস্ক নেওয়া ঠিক হবে হবে কিনা, কিনা, একটা হ্যাঁ। টেনশন থাকে। কারণ অনেক জায়গায় ফ্লাইট তখন বন্ধ, ওই সময়টা তো মাত্র যুদ্ধ বিরতি চলছে এরকম। তো ভাবলাম যাই, এমন একটা দেশ, এখানে যুদ্ধের মধ্যে গানই শান্তি নিয়ে আসে। ঠিক তাই। যাওয়ার পরে ঠান্ডাটা আমি ভয় পাই, তো তারপরেও মজা হয়েছে, আচ্ছা। ভালো লাগছে, অনেক ভালো। লিজা ছিল আপনার সাথে? আমার সাথে ছিল সাদিয়া লিজা। দুজন মিলে আমি দেখছিলাম ফেসবুকে, খুব আনন্দ করে কাজ করেছেন আপনারা। হ্যাঁ। এই যে আপনি বলছিলেন না ভাইয়া, যে আমরা আসলে চিন্তা করি যে কি ধরনের অডিয়েন্স, এবং সেটা চিন্তা করে আসলে গান সিলেকশনটা নিয়ে ভাবি। তো আসলেই তাই। এই রাশিয়ার যে পুরো ট্রিপটা ছিল, সেখানে আসলে গান সিলেকশন বা সেখানকার ক্রাইটেরিয়া কি মাথার মধ্যে কাজ করেছে? আসলে দেশের বাইরে গেলে সবসময় শেকড়ের গানগুলি নিয়েই ভাবা উচিত, কারণ ওখানে একটা গানের, আমাকে একবার বলেছিলেন আমার প্রিয় ভাই আসিফ ভাই, জাপানে মিলু ভাইয়ের একটা গান, হাইরে আমার গায়ের বধূ, কতদিন দেখি না মায়ের মুখ, আচ্ছা। গানটির কথা লিখেছিলেন নুরুজ্জামান শেখ। এত অদ্ভুত কথা, কতদিন দেখি না মায়ের মুখ। আমার সাথেও এরকম ঘটনা হয়েছিল ব্রুনাইতে শোতে। ওটা অনেক ম্যাসিভ একটা কনসার্ট ছিল, অনেক বড়। ওই স্টেজে মাইকেল জ্যাকসন শো করছে 2 বার। তাহলে ওটা কিরকম মানে মঞ্চ, হাইপের একটা, অনেক, হ্যাঁ। তো
এই গানটা এরকম মানে আসিফ ভাইয়ের কথা বলছিলেন যে উনি যখন স্টেজে শুরু করলেন মানে প্রত্যেকেই কাঁদতেছে, দেশের কথা মনে হচ্ছে, মায়ের কথা মনে হচ্ছে। তো এরকম না হয়, তো এই জন্য আমরা দেশের বাইরে যখন যাই, বিশেষ করে এমন জায়গায় যেখানে আসলে মানুষজন খুব সহজে খুব দ্রুত দেশে আসতে পারে না, অনেক দিন গেলে অনেক দিন সময় লেগে যায় আসতে, ইমোশনাল হয়ে যায়, তখন ইমোশনাল হয়ে গানগুলো যায়, শুনে, তখন হ্যাঁ। দেশের ওই গানগুলি, তাদের প্রাণের গানগুলি আমরা গাওয়ার চেষ্টা করি। আপনাকে যখন আমি শোতে পাই, এই গানটি আমি আপনার কণ্ঠে শুনতেই পাই এবং এটা আমাকে ভীষণ রকম ভালো লাগা Thank দেয়। you. নিজের গানকে ওন করার মধ্যে একটা আলাদা রকম আনন্দ আছে। হয় কি, নিজের গানগুলি গাইলে ভুল হলে, কোনো কিছু বিচ্যুত হলে তখন কারোর কাছে জবাবদিহি করতে হয় না, তাহলে অন্যান্য কাভার সং করতে গেলে খুব কনসিয়াস থাকতে হয়। আমাদের ইন্ডাস্ট্রির কিছু খুব মানুষ আছে যারা শো শেষ হওয়ার পরে হয় ফোন দেয়, না হলে স্ট্যাটাস দেয়। খুব বিপদ, নিজের গানের স্বাধীনতা থাকে, তাই থাকে না? না একদম। তো সেই কারণে খুব আমি এই জন্য ফোনো লাইভ এখন খুব কম করি, আর করলে খুব মানে বেছে এবং মানে খুব চিন্তা ভাবনা করে করি যে আসলে গান সিলেকশনের ব্যাপারে খুব কনসিয়াস থাকতে হয়। আগেও ছিলাম, কিন্তু এখন একটু মনে হয় একটু বেশি থাকি। সোহেল ভাই, অনেকগুলো বছর হয়ে গেল, আনুমানিক কত বছর হলো অনেক বছরই হয়ে গেল অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে? আমার ফার্স্ট অ্যালবাম 2000 সালে, তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। হ্যাঁ, তো তো অফিসিয়ালি 26 বছর তো হয়ে গেল। অফিশিয়ালি। তাছাড়া তো গানের সাথে আরো অনেক আগে থেকে গানের যুক্ত। সাথে তো আমি এই এতগুলো বছরে এখন এসে কি মনে হয় যে একজন সঙ্গীত শিল্পী হিসেবে সোহেল মেহেদীর সবচেয়ে স্ট্রেংথ সাইড কোনটা এবং উইকনেসটা কোনটা? আমার তো পুরোটাই উইকনেস মনে হয়। আর শক্তি, শক্তি বলতে আসলে মানে মিউজিক এমন একটা, আমার মা হচ্ছে আমার অনেক বড় একজন পাওয়ার। কারণ আমার মা এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। কারণ আমার মায়ের কারণেই আমার গানে এত দূর আসা। কারণ আমি যখন ক্লাস 2তে পড়ি, তখন স্কুলে হয় না যে জাতীয় সঙ্গীত, তারপরে গাইতে হয়, তারপরে স্কুলের কম্পিটিশন, ওখানে আমি তো তখন সবসময় পার্টিসিপেট করেছেন আপনি? তখন এমনিতেই, তখন তো আর হারমোনিয়াম বাজাতে পারতাম না বা গানের সাথে, আম্মু এমনি আমাকে ওই বাসায়, আম্মু ছোটবেলায় আম্মুর গলা খুব ভালো ছিল। আচ্ছা। তো আম্মু ওই মধুমালতী বা সন্ধ্যা মুখোপাধ্যায় বা আছে না ইন্ডিয়ান কিছু গান গাইতেন খালি গলায়। তো আব্বুও গাইতেন, আমার কিছু গান খুব কানে বাজে। তো ওই আমি স্কুলে ওইভাবে কম্পিটিশনে নাম দিলাম কিভাবে যেন, আমি সেকেন্ড আর থার্ড হয়ে গেছি। আচ্ছা, গান না শিখে? গান না শিখে। খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, লালন এই গীতি, গানটা এটা আমি প্রথম গেয়েছিলেন? শিখছিলাম আম্মুর কাছে। তো ওইটাই আমি স্কুলে গেছি, আর একটা ইসলামী গাজল গেয়েছিলাম। তো একটাতে থার্ড হয়েছে, একটাতে সেকেন্ড হয়েছে। এরপরে আবার পরের বছর তখন আমি ফার্স্ট, তিনটাতেই ফার্স্ট হয়েছে। আচ্ছা। তো টিচাররা বললে আপনার ছেলের তো গলা ভালো, ওকে গান শেখান। হ্যাঁ। পরে আব্বু আমাকে শিল্পকলায় ভর্তি করে দিলেন। আব্বু আবার সরকারি চাকরি করতেন, তো বদলির চাকরি, তখন আমরা সাতক্ষীরা ছিলাম। তো সাতক্ষীরা থেকে ট্রান্সফার হয়ে আসলো চুয়াডাঙ্গা শিল্পকলায় ভর্তি করে দিলেন। এই আমার শুরু আর কি। তারপরে ওখান থেকে আমরা আসলাম ঝিনাইদহ আবার অনেক সঙ্গীতে একটা মানে একটা সমৃদ্ধ জায়গা, ওখানে অনেক ভালো ভালো ওস্তাদ আছেন। আমার ওস্তাদ এখনো বেঁচে আছেন, আমি অনেকগুলি ওস্তাদের সান্নিধ্য পেয়েছি। তার মধ্যে অজয় কুমার দাস হচ্ছে, ওনার কাছেই আমার ক্লাসিক্যাল যতটুকু শেখা। তপন কুমার ভট্টাচার্য, উনি পৃথিবীতে নেই। বুলবুল চৌধুরী, অর্ধেন্দু ব্যানার্জি, তো এনারা সবাই খুবই গুণী মানুষ এবং অনেক জানা মানুষ। তার মানে বলা যেতে পারে যে এই গুণী মানুষের সান্নিধ্যগুলোই আপনার জীবনের সবচাইতে বড় স্ট্রেংথ। এখন যখন আন্টি দেখেন আপনার এই অবস্থান, গান নিয়ে এত দূর এগিয়ে আসা, এতগুলো বছরের পথ চলা, আন্টি কি বলেন? আমার আসলে ফ্যামিলি থেকে না কেউ চায়নি যে আমি গানটাকে প্রফেশন হিসেবে নেই। আমার আব্বু তো একদমই চাইতেন না। আমার তো অ্যালবাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলছে, মানে কোম্পানির ভাষ্যের মধ্যে 10 লাখ কপি বিক্রি হয়েছে ফার্স্ট অ্যালবাম। আমার ফার্স্ট অ্যালবাম করেছিলেন শ্রদ্ধেয় প্রণব ঘোষ, আমার 3টা অ্যালবাম ওনার করা। তো তারপরেও হয় না, আমার যেহেতু উনি সরকারি চাকরি করতেন, ওনার ইচ্ছা ছিল যে আমিও চাকরিই করব। তো তারপরে আসলে আমার চাকরি কখনো টানেনি। তো আসলে ম্যাসিভ যে একটা মানে ইয়ে হওয়া, আমার একটা
ওরকম প্রতিষ্ঠা আমার বাবা দেখে যেতে পারেন না, এটাই আমার আফসোস। আম্মুকে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ। খুব ভালো থাকুন, সবসময় হাসি খুশি আর প্রাণবন্ত থাকুন। তুমিও অনেক ভালো থাকো আপু। এনটিভির অনেক অনেক শুভকামনা, আর যারা এতক্ষণ সহ্য করলেন আমাদেরকে, আপনাদেরকে অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।